সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে নতুন সরকার গঠন হয়ে গেল আজকে, এবং সংসদ সদস্যরা সকালেই শপথ নিয়েছেন, বিকেলে শপথ নিলেন। আমরা এই অনুষ্ঠান যখন করলাম তার আগ মুহূর্তেই এই ঘণ্টা দুয়েক আগেই শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা। তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তিনি, তার নেতৃত্বে 49 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন হলো। 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়ে এই মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন বিএনপি ছাড়াও তাদের জোট শরিক যারা আছেন তারাও স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। কেমন হলো সেই মন্ত্রিসভা, এ নিয়েও আমরা আলোচনা শুনবো। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলো কেমন কাটবে, এই সরকার কেমন করবে, এসব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অতিথি মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী। আখতার ভাই, আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সব পরিচয়ের সঙ্গে নতুন একটা পরিচয় যোগ হয়েছে। আমি এখন জামাত ইসলামের একজন সক্রিয় সদস্য। গত 2 মাস ধরে চেষ্টা করছি জামাত ইসলামটাকে সিরিয়াসলি করার জন্য। একেবারে ধন্যবাদ। আজকে তো অনেকদিন পর আপনার সঙ্গে বসলাম। মন্ত্রিসভা তো গঠন হলো, নানা রকম দোলাচল ছিল নির্বাচন নিয়ে। শেষ পর্যন্ত নির্বাচন হলো, সংসদ সদস্যরা নির্বাচিত হলেন। নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, নানাভাবে নানাজন কথা বলছেন, সহিংসতা হচ্ছে এবং নির্বাচনের পূর্বে হয়েছিল, এখন হচ্ছে। এর মধ্যেই আজকে মন্ত্রিসভা গঠন হয়ে গেল। নিশ্চয়ই তালিকা দেখেছেন, আপনার পরিচিত অনেকেই এই মন্ত্রিসভার স্থান পেয়েছেন, আপনার সাবেক অনেক সহযোদ্ধা। বাংলাদেশের রাজনীতিতে নতুন যাত্রার কথা বলছে বিএনপি। আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের রাজনীতিতে নতুন মন্ত্রিসভা, বিএনপির রাজনীতি সব মিলে? স্বাভাবিকভাবেই নতুন মন্ত্রিসভা হয়েছে। আপনি বলেছেন 49 জন নিয়ে মন্ত্রিসভা হয়েছে, তার মধ্যে 25 জন মন্ত্রী হয়েছেন, 24 জন প্রতিমন্ত্রী হয়েছেন। একটা মন্ত্রী পরিষদ একটা প্রত্যাশার জায়গা। এটা নতুন সরকার যখন আসে, নতুন রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, সেই রাজনীতির তার পারফরমেন্স কি হবে, সে কি করবে, জনগণের কাছে কতটুকু তার চাহিদা পূরণ করতে পারবে, সেটা বহুলাংশে নির্ভর করে তার মন্ত্রী পরিষদের উপরে। একটি দক্ষ, অভিজ্ঞ এবং দায়িত্বশীল মন্ত্রী পরিষদ যখন গঠন করা হয়, যখন মন্ত্রীরা বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়, বিভিন্ন পথের কথা বলে, তখন মানুষ বুঝে যে এই মন্ত্রী হইলে রাজনৈতিক বা সামাজিক বা প্রশাসনিকভাবে এই ধরনের সংস্কার আসতে পারে, পরিবর্তন আসতে পারে। একটা মন্ত্রী পরিষদ কিন্তু, মন্ত্রীরা কিন্তু সিদ্ধান্ত নেয় একটা ভোটের মাধ্যমে। এটা কিন্তু মানে মানে ক্লাসিক্যালি এরকম যে প্রধানমন্ত্রী যা বলেন তাই সব মন্ত্রীকে শুনতে হবে। মন্ত্রী পরিষদটা হলো একটা অল ইকুয়াল, এবং প্রাইম মিনিস্টার ইজ দ্য ফার্স্ট অ্যামং দ্য ইকুয়াল, এবং এখানে সবকিছু আলোচনার মাধ্যমে মন্ত্রী পরিষদটা সিদ্ধান্ত নেয়। সেই মন্ত্রী পরিষদ যদি সমাজের বিভিন্ন স্তরের, প্রশাসনিক বিভিন্ন স্তরের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সবার প্রতিনিধিত্ব মন্ত্রী পরিষদে থাকে, তাহলে সেই মন্ত্রী পরিষদটা অনেক বেশি রিচার হয়, অনেক বেশি কি বলে প্রভাবশালী হয়, অনেক বেশি গ্রহণযোগ্য হয়। এবং সাধারণত আমরা কি দেখি যে এক একটি মানুষ এক এক লাইনে এক্সপার্ট হয়, সবাই কিন্তু সব বিষয়ে অভিজ্ঞ হয় না। এক একজন মানুষ এক একটি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে, তারপর অনেকে আবার বিতর্কিত হয়, অনেকে কিছু কিছু তাদের দায়িত্ব পালন করতে গিয়ে, তাদের মতবাদ প্রচার করতে গিয়ে কিছু বিতর্ক সৃষ্টি করে। তো সাধারণত যখন মন্ত্রী পরিষদে দেখা যায় যে এটা প্রধানমন্ত্রী কেন্দ্রিক মন্ত্রী পরিষদ হচ্ছে, যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথার সঙ্গে একমত পোষণ করবে এই ধরনের মন্ত্রী পরিষদ হচ্ছে, নাকি বিভিন্ন ধারার মন্ত্রী আসছেন যারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন ভার্সেটাইল বা বৈচিত্র্যময় সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারবে। আজকে যে মন্ত্রী পরিষদ হয়েছে সেটা আমি মন্ত্রী হিসাবে আমি কারো সমালোচনা করব না, করতে চাই না, করা আমার প্রয়োজন নেই। কিন্তু আমি কাঠামোগতভাবে আমি একটা কথা বলতে চাই। সে কথাটি হলো 49 জন মন্ত্রী পরিষদের মধ্যে 25 জন যখন মন্ত্রী করা হয়েছে, সাধারণত এই 25 জনই মন্ত্রী পরিষদ।
কিন্তু আমাদের দেশে একটা প্র্যাকটিস হয়ে আসছে, আমরা অনেক প্রতিমন্ত্রী করি কিন্তু তাদেরকেও মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেই, যার ফলে প্রধানমন্ত্রী নিজে ওই মন্ত্রীগুলোর দায়িত্ব হয়ে যান। আমাদের মন্ত্রীদের যে ল্যাডারটা বা অর্গানোগ্রামে মন্ত্রীর নিচে কোনো প্রতিমন্ত্রী নাই। এখানে বিভিন্ন ডিভিশন বা সচিবালয়, সেক্রেটারিয়েট আছে এবং ডিভিশন আছে। অনেক সময় কোন ডিভিশনের দায়িত্ব কোনো প্রতিমন্ত্রীকে দেওয়া হয়, কিন্তু সেই প্রতিমন্ত্রী কিন্তু আবার মন্ত্রীর অধীনে কাজ করে না। এখানে একটা সংঘাত সৃষ্টি হয়, একটা মত পার্থক্য সৃষ্টি হয়। ফলে কি হয়, ওই ডিভিশনটাকে আবার সেপারেট করে ফেলা হয়, বা ওই সচিবকে বা সেক্রেটারিয়েটকে আলাদা করে ফেলা হয়। ফলে ওই প্রতিমন্ত্রীগুলি সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে চলে যায়। তখন চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিমন্ত্রী দিতে পারেন না, তাকে নির্ভর করতে হয় প্রধানমন্ত্রীর নির্দেশের উপরে। তার মানে প্রধানমন্ত্রীর সচিবালয় তখন আরেকটি প্যারালাল সরকার হিসাবে দাঁড়িয়ে যায়। নর্মালি সচিবালয় হওয়ার কথা সরকার, সেখানে মন্ত্রীরাই ফাইনাল, মন্ত্রীরা সিদ্ধান্ত দিবেন এবং মন্ত্রীরা পরামর্শ করে প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে একদিন মিটিং হবে, কথা বলবেন, সেখানে তারা মন্ত্রী পরিষদ থেকে তাদের বিভিন্ন বিষয়গুলো অনুমোদন করায় নিয়ে আসবেন। কিন্তু ডে টু ডে অ্যাফেয়ার্স গুলো একজন মন্ত্রী নিজেই সিদ্ধান্ত দিবেন। কিন্তু যখন প্রতিমন্ত্রী থাকা হয়, তাকে হয় কোনো মন্ত্রী অধীনে দিতে হবে, আর যদি তাকে স্বাধীনভাবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেন বা কোনো ডিভিশনের দায়িত্ব দেন বা বিভাগের দায়িত্ব দেন, তাহলে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে চলে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত ডিস্ট্রিবিউশন না করবেন, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী নিজের মন্ত্রী ছাড়াও উনি আরো 24টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন, যেটা হবে একটা ভয়াবহ। একজন প্রধানমন্ত্রীর অধীনে 24 জন প্রতিমন্ত্রী থাকে, তাহলে সিদ্ধান্ত কখনোই স্মুথ হবে না। কেন মনে হচ্ছে আপনার একজন প্রধানমন্ত্রীর অধীনে 24 জন প্রতিমন্ত্রী থাকবেন? 24 জন প্রতিমন্ত্রীর মধ্যে যেসব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকেই দায়িত্ব দেওয়া হবে, ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী। বেসিক্যালি আমরা সেটাই তো বললাম না, যেটা দেখে আসছি। কিন্তু 24 জনের মধ্যে তো অন্তত 15 জন 16 জন তো বিভিন্ন মন্ত্রীর অধীনে চলে যাবে। আমার এখানে 57টা মন্ত্রণালয় দাম বিভাগ আছে। তার মানে আমার 57 জন মন্ত্রী দরকার। এখন তাকে কি স্ট্যাটাস দিবেন সেটা আলাদা। 57 জন মন্ত্রী দরকার আমার, 57টা সচিব মানে মন্ত্রণালয় এবং ডিভিশন চালানোর জন্য, বিভাগ চালানোর জন্য। কিন্তু আমি সেখানে 49 জন দিয়েছি, ধরে নিয়েছি বাকি যে 6-7টা আছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে রাখা হবে। এখন যদি আমি 25 জন মন্ত্রীকে দেই, তাহলে বাকি 24টি মন্ত্রণালয়ের কি অবস্থা হবে? সেই 24টি মন্ত্রণালয়ের দায়িত্ব যদি প্রতিমন্ত্রীকে দেই, প্রতিমন্ত্রী তো মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। না, কোনো মন্ত্রী তো একাধিক দায়িত্ব পালন করবে, একাধিক মন্ত্রণালয় থাকবে। না, একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী থাকতে পারে, কিন্তু প্রতিমন্ত্রী কি করবেন? কারণ প্রতিমন্ত্রীকে যদি মন্ত্রী অধীনস্থ করেন, তাহলে একটা সিস্টেম, জি, সেখানে অল আর মেম্বার অফ পার্লামেন্ট, একজন প্রতিমন্ত্রী একজন মন্ত্রীর অধীনে কাজ করতে কমফোর্ট ফিল করে না। আমরা অতীতে দেখেছি, যেই মন্ত্রীর অধীনে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে সেই মন্ত্রীর ফাইল দেখার মতো ভাগ্য জুটে নাই। এমনকি আমরা দেখেছি এহসানুল হক মিলন যখন প্রতিমন্ত্রী ছিল, তখন মন্ত্রী তার কামে কাজে এমনকি তার প্লেন ভাড়া মন্ত্রণ অনুমোদন দিতেন না। সে যে নকল ধরতে যে সারা বাংলাদেশে ঘুরে বেড়াইতো, সেই টাকাটা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের পকেট থেকে দিতে হইতো। আমরা দেখেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যখন জিয়া মান্নান ভাইয়ের অধীনে প্রতিমন্ত্রী ছিলেন, তখন সে কোনো ফাইল মন্ত্রীকে দিত না, যার ফলে ওখানে একটা বিশাল করাপশন হয়েছিল। সে নিজেই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সে কাজ করে ফেলতো। তো এই ধরনের সংঘাত সৃষ্টি হয়, কারণ জিয়া কখনোই ওই মান্নান ভাইয়ের অধীনস্থ হতে চায় নাই। এরকম অনেক আমরা অতীতে অভিজ্ঞতা দেখেছি। আমি বিএনপির আমল দেখেছি, আমরা আওয়ামী লীগ আমল দেখেছি, এরশাদের আমল দেখেছি। কারণ আপনার মন্ত্রী আর প্রতিমন্ত্রী এক জিনিস না। একদম। মন্ত্রী দায়িত্বপূর্ণ, দায়িত্বশীল, নির্বাহী মন্ত্রণালয়ের নির্বাহী, কিন্তু প্রতিমন্ত্রী তো না। প্রতিমন্ত্রী হয় মন্ত্রী অধীনে কাজ করতে হবে, আর না হলে সরাসরি প্রধানমন্ত্রী অধীনে কাজ করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এখানে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে চাপটা সৃষ্টি হবে, এই চাপটা
কিছুটা কি বলে ইজি করার জন্য, কিছুটা সহজ করার জন্য দেখা যাবে যে সচিবালয়দের সচিবদের দাম বেড়ে যাবে, গুরুত্ব বেড়ে যাবে, তাদের প্রভাব বেড়ে যাবে। কারণ প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব আর ওই প্রতিমন্ত্রীর বা ওই বিভাগের সচিব সরাসরি হয়ে যাবে, তখন প্রতিমন্ত্রী মাঝখানে বসে থাকবে, কারণ ওই মন্ত্রণালয়ের দায়িত্ব তো প্রধানমন্ত্রীর, এবং সেই কাজটা সচিব করে দিবে। হয়তো প্রধানমন্ত্রী জানবেন না সচিব ওখানে কি করতেছেন। এইটা একটা কমপ্লিকেশন হয়। এটা আমার এই গত 30 বছর 40 বছর অভিজ্ঞতা থেকে আমি বলছি। এখানে 25 জন মন্ত্রী, দে আর ভেরি স্মার্ট মন্ত্রী এবং নতুন মন্ত্রী নিয়েছেন, এতে আমার কোনো সন্দেহ নাই। 24 জন প্রতিমন্ত্রী উদীয়মান তরুণ, তারাও ভেরি স্মার্ট, তাদের কর্মদক্ষতা সম্বন্ধে আমার ন্যূনতম কোনো রিজার্ভেশন নাই। দে আর কম্পিটেন্ট, দে আর ক্যাপাবল। এবং 49 জন যাদেরকে বানানো হয়েছে, প্রতিটি মানুষ যোগ্যতা থেকে যোগ্যতম। বাংলাদেশের যে কোনো সচিবের চেয়ে এই মন্ত্রী পরিষদের সদস্যরা অত্যন্ত যোগ্যত, অভিজ্ঞ, এবং তারা বাংলাদেশটাকে চিনে। কিন্তু কাঠামোগত বিন্যাস যেটা হতে যাচ্ছে, আমি কাঠামোগত বিন্যাসের কথা বলছি, যে এটা খুব রিস্কি প্রপোর্শন হয়ে গেছে। 25 মন্ত্রী আর 24 প্রতিমন্ত্রী, এটা কাঠামোগত একটা বিভ্রান্তি সৃষ্টি করবে, একটা বিপদ ডেকে আনবে। এখানে যারা এইটাকে সহায়তা করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে সহায়তা করেছেন, তারা এটা কি কারণে কি দৃষ্টিভঙ্গিতে করেছেন আমি জানি না। তবে আমার কেন যেন মনে হচ্ছে এটাতে আগামীতে অনেক কনফিউশন সৃষ্টি করবে, অনেক আভ্যন্তরীণ সংঘর্ষ সৃষ্টি করবে, সিদ্ধান্তে দীর্ঘসূত্র তৈরি হবে, এমনকি অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত করা কঠিনতম হবে। এই বিষয়টি আমি মনে করি যে 25-24 যে কম্বিনেশনটা, এটা মনে হয় বাস্তবসম্মত হয় নাই, এবং এটাতে গণতন্ত্রের বিকাশ হবে না। এটা মন্ত্রীদের ফাংশনাল হইতে সমসৃষ্টি করবে। এখানে আবার সরাসরি সচিবদের কে ক্ষমতায় বেড়ে যাবে, অন্যভাবে বাড়িয়ে দেওয়া হবে, এবং তখন দেখা যাবে যে প্রতিমন্ত্রী একটা সিদ্ধান্ত দিবে এবং তার উপরস্থ যে মন্ত্রী থাকবেন সে আরেকটি সিদ্ধান্ত দিবে। এটা অতীত অভিজ্ঞতা বলে, কারণ এমপিরা সবাই ইকুয়াল স্ট্যাটাস, এবং প্রতিটা সংসদ সদস্য তার এলাকার জনগণের কাছে দায়বদ্ধ, ফলে তার এলাকাকে প্রাধিকার সে দিবে। আর যেহেতু এই মন্ত্রী পরিষদে আমরা বিভিন্ন ক্রস সেকশন অফ পিপুলের রিপ্রেজেন্টেশন দেখি না, কোনো ব্যবসায়ীদের দেখি না, কোনো শ্রমিকদের কাছ থেকে দেখি না, কোনো ডাক্তারদের প্রতিনিধি দেখি না, কোনো আমার সারা বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন লয়ারকে আইনমন্ত্রী বানিয়ে দেওয়ার মানে কিন্তু এই নয় যে সে সারা বাংলাদেশের লয়ারদের বা বিচারকদের প্রতিনিধিত্ব করে। এখানে আমরা যারা লিগ্যাল পলিটিক্স করে, যেমন আইন পরিষদের সমিতিগুলো করে, এরকম কোনো মন্ত্রী আমরা দেখি নাই, যদিও তারা সংসদ সদস্য হয়েছেন। আমরা যেরকম ডাক্তারদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন ইঞ্জিনিয়ারদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন শ্রমিক সংগঠন আছে, যেমন ব্যবসায়ী সমিতি আছে, আমরা তাদের প্রতিনিধিত্ব করে, তাদের নেতৃত্ব করে, আপনাদের মিডিয়া আছে, তাদের প্রতিনিধিত্ব করে এরকম মন্ত্রী আমরা দেখি নাই। ফলে কি হচ্ছে, এই মন্ত্রী পরিষদটা পেশাভিত্তিক মডেলটা ব্যালেন্সড হয় নাই। এটা পলিটিক্যালি রাজনৈতিক আদর্শ অনুযায়ী বিএনপির রাজনীতি সামনে নিয়ে যাওয়ার জন্য হয়তো কার্যকরী হবে, হয়তো প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য তাকে ইনডাইরেক্টলি বিনয়ের সঙ্গে বলছি স্বৈরাচার হতে সহায়তা করবে। কারণ প্রতিমন্ত্রী কখনোই প্রধানমন্ত্রীর সঙ্গে আর্গুমেন্ট করতে দ্বিধাবোধ করবে, কিন্তু একজন মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, যেমন মনে করেন যদি আমি বাই নেমও বলি, সালাউদ্দিন একটা সিদ্ধান্ত নিলে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা করে এগ্রি নাও করতে পারে, সে প্রধানমন্ত্রী কনভিন্স করাতে পারে। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী কনভিন্স না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সালাউদ্দিন চেষ্টা করে যাবে। কিন্তু সেখানে প্রতিমন্ত্রী যে আছে, যাকে আমরা প্রতিমন্ত্রী বানাচ্ছি, সে কিন্তু গিয়ে আর্গুমেন্ট করবে না, সে বলবে রাইট স্যার, হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি স্যার, এটা হয়ে যাবে স্যার। তার মানে ইনডাইরেক্টলি আমরা প্রচ্ছন্নভাবে আমরা স্বৈরাচারকে আবার সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। এখানে আমি যেটা মনে করি, আমার যে অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যত বেশি হালকা থাকবে, যত বেশি কম মন্ত্র থাকবে, তত বেশি ওনার সুপারভিশন, ওনার মনিটরিং শক্তিশালী হবে। তিনি যদি এমনকি মন্ত্রণালয়ে বিহীন হন,
কোনো মন্ত্রীর দায়িত্ব পালন না করেন, তাহলে সেই প্রধানমন্ত্রী অনেক বেশি কার্যকরী হবে। কারণ তখন সবাই ভয় থাকবে যে প্রধানমন্ত্রী ওয়াচিং আস। এবং প্রতি মিটিংয়ে উনি তখন বলবে যে আমি তো আপনাকে এই জিনিসটা করতে বলি নাই, তা আপনারা কেন করতে পারলেন না। কিন্তু যখন তিনি তার অধীনস্থ কোনো মন্ত্রী থাকবে বা প্রতিমন্ত্রী থাকবে, তখন বলবে আমি যেটা বলছিলাম কেন করলেন না। তার মানে দায় চলে যাবে প্রধানমন্ত্রীর উপরে। আর প্রতিমন্ত্রীরা বলবে আমার তো কিছু করার নাই। তখন সচিবকে বলবে যে এটা করতে উপর থেকে অর্ডার। এই যে উপর থেকে অর্ডার, এটা গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এটা সুষ্ঠু বিচার ব্যবস্থার সঙ্গে, সুষ্ঠু নিয়ম নীতির সঙ্গে প্রশাসনিক সাংঘর্ষিক। এখানে উপর থেকে কোনো অর্ডার হবে না। উপর মানে হলো মন্ত্রী, শেষ। রাইট। আর বাকি সবাই ইকুয়াল। ইকুয়াল। কাজে এখানে প্রতিমন্ত্রী এতগুলো বেশি রাখা আমার কাছে মনে হয়েছে এটা ভারসাম্যপূর্ণ নয়। হয়তো কেন রেখেছেন ওনাদের ব্যাপার, কিন্তু এইটা মাননীয় প্রধানমন্ত্রীর কাজকে শ্লথ করে দিবে, প্রশ্নবিদ্ধ করবে, স্বৈরাচারকে আবার প্রমোট করবে। একেবারে। আমি এই জন্য বলবো এই বিষয়টি আরো দেখা উচিত। এবং আমি মনে করি আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট, জুলাই উত্তর বাংলাদেশের প্রেক্ষাপট, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর শুধু ক্যাবিনেট মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়া বাকি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব এমপিদেরকে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেওয়া হোক। টেকনোক্রেট মন্ত্রী নেওয়াটা বন্ধ করা হোক। এটা গণতান্ত্রিক চিন্তা চেতনার সঙ্গে যায় না। কারণ টেকনোক্রেটের কোনো দায়বদ্ধতা নাই। টেকনোক্রেট মন্ত্রী যিনি হন, তিনি দায়বদ্ধতা অন্য কোথাও থাকে। হয় প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত দায়বদ্ধ থাকে যেখানে জনগণের সম্পৃক্ততা নেই, অথবা অন্য কোনো দেশি বা বিদেশি কার শক্তির কাছে সে দায়বদ্ধ থাকে। ফলে টেকনোক্রেটদেরকে রাখা ঠিক হয় না। গণতান্ত্রিক মূল্যবোধে এইটা যারা করা হয়েছে, সেটা কিছু প্রেশার গ্রুপ এরা এটা আমাদেরকে সংবিধান আনতে বাধ্য করেছে। এবং সেখানে বলা হয়েছে 10% রাখতে পারে, না রাখলে কোনো অন্যায় হবে না, রাখতে পারে, রাখাটা ম্যান্ডেটরি না। কাজে এখানে কোনো টেকনোক্রেটদের না রাখাটাই বেটার হবে। তাহলে সেটা গণতান্ত্রিক চেতনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে, বৈষম্য আন্দোলন যেটা আমরা করেছি, সেখানে বৈষম্যহীনতার সুযোগ সৃষ্টি হবে। কাজে আমি আজকে আপনার আলোচনার মাধ্যমে অনুরোধ করব যে এই বিষয়গুলো যেন মাননীয় প্রধানমন্ত্রী নজর রাখেন। আমরা চাই একটি এফেক্টিভ প্রধানমন্ত্রী, শক্তিশালী প্রধানমন্ত্রী নয়, কার্যকর প্রধানমন্ত্রী। কার্যকর প্রধানমন্ত্রী যিনি মন্ত্রীদেরকে চালাইতে পারেন, মন্ত্রীদেরকে কাজ করতে বাধ্য করতে পারেন। উনি কাজ করবেন না। আমরা প্রধানমন্ত্রী কাজ করতে দেখতে চাই না, আমরা দেখতে চাই প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন, তার টিমকে দিয়ে কাজ করাচ্ছেন। উনি কি ব্যাকে খেলেন, না ফরওয়ার্ডে খেলেন, না লেফটে খেলেন, না রাইটে খেলেন? উনি ওপেনিং ব্যাটসম্যান না এন্ডিং ব্যাটসম্যান, না বোলার, না উইকেট কিপার, সেটা আমার দেখার বিষয় না। উনি টিমটাকে এমনভাবে পরিচালিত করছেন যে দিনের শেষে টিমটা বিজয়ী হয়। আমরা ওই প্রধানমন্ত্রী চাই। এইটা আমাদের স্পষ্ট করতে হবে। আজকে যে ভাবে এই মন্ত্র পরিষদটা দেওয়া হয়েছে, বন্টন কে কাকে কি দায়িত্ব দিচ্ছেন এটা তো কিছু যায় আসে না। যে কোনো মন্ত্রী কলা গাছ বসায় দিলে মন্ত্রণালয় চালাতে পারবে, কারণ সিস্টেমে চলে। সিস্টেমে চলে। এখানে যাকে মন্ত্রী বানায় দিবেন, রাস্তা থেকে নিয়ে এসে কাউকে বসায় দিল, সে চালাতে নিজে তো কাজ করবে না, ব্যুরোক্রেটরা। এটা ব্যুরোক্রেটরা বলে দিবে, সব তারা বলে দিবে, হ্যাঁ বলতে হবে না বলতে হবে, সেখানে দস্তখত করে দেবে। এবং দস্তখতটা যদি সেক্রেটারির সঙ্গে ইয়েস হয় তাহলে মন্ত্রী ভালো চলবে, আর যদি নো হয় তাহলে ডেলি মারামারি কাটাকাটি হবে, ক্ল্যাশ হবে, অন্তঃকলহ হবে। সেখানে প্রধানমন্ত্রী এদেরকে মিটাইতে ব্যস্ত হয়ে যাবে। কাজে আমার আজকে যেহেতু আপনার টেলিভিশনে কথা বলার সুযোগ পেয়েছি, যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখার সুযোগ হয়, আমি বলবো, আমাদের অভিজ্ঞতা থেকে বলবো, আমরা দেখেছি অনেকগুলো সরকারকে দেখেছি, গভীর থেকে দেখেছি, কাছে থেকে দেখেছি। আমি নিজে কোনো মন্ত্রী হওয়ার জন্য কোনোদিন, আমি 2বার এমপি হয়েছি, কোনোদিন মন্ত্রী হওয়ার জন্য কাউকে বলি নাই। আমি কোনোদিন আমার নমিনেশন চাইনি কারো কাছে, কিন্তু আমি রাজনীতিতে গভীর থেকে দেখার চেষ্টা করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করব, আপনি মন্ত্রীদের উপরে দায়িত্ব দিয়ে দরকার হলে হাতে চাবুক নিয়ে মন্ত্রণালয় চালান। ওই মন্ত্রীদেরকে দায়বদ্ধ করেন। কারণ দেশের মধ্যে খালেদা জিয়া জেলে যাবে কেন, যখন মন্ত্রীরা কেউ জেলে গেল না? এই দায়িত্ব কেন নেবেন? কাজে আমি চাই আগামী দিনের জন্য প্রধানমন্ত্রী দিয়ে কেউ আঙ্গুল তুলতে না পারে। আমরা মন্ত্রীকে সুনির্দিষ্ট করে কথা বলবো। আমরা মন্ত্রীকে বলবো, এই মন্ত্রী ভালো করেছে, ধন্যবাদ, এই মন্ত্রী খারাপ করেছে, তাকে স্যাক করেন। কিন্তু প্রধানমন্ত্রী সকল কিছু ঊর্ধ্বে থাকবে। এইটাই হলে রাজনীতিতে মানুষকে ভালো কিছু ডেলিভারি দেওয়া সম্ভব হবে।
না হলে ব্যক্তি পূজা, তেল মারা, আপনি যেটা বলছেন সেটাই সঠিক। এই করে করে একবার ক্ষমতায় জাগবেন, আরেকবার মাজা ভাঙবে। একবার জাতীয় হিরো, সবাই মাথা নিয়ে নাচবে, আবার দেখবেন আপনাকে পিটাইয়া নিয়ে জেলে ঢুকাচ্ছে, লেফটেন্যান্ট ক্যাপ্টেনের মতো লোকেরা আপনাকে উস্টাবে, লাচাবে, কিছু করতে পারবেন না। কিন্তু এরকম পরিবেশ যেন সৃষ্টি না হয়, আমরা এই দেশের নেতৃত্ব দিতে চাই। উই আর দ্য লিডার অফ দ্য পজিশন, লিডার অফ দ্য অপোজিশন আর ইকুয়াল। জনগণের পক্ষে নেতৃত্ব দিব, জনগণের নেতৃত্ব দিব। পজিশন অপোজিশন বড় কথা না, আমরা জনগণের যেটা কল্যাণ, জনগণের যেটা ভালো সেটা বলবো, সরকার করবে, আমরা সহযোগিতা করব। বিরোধীদের সহযোগিতা করবে, সরকার করবে, কিন্তু দুজনের চিন্তা এক, জনগণের কল্যাণ, রাষ্ট্রের স্বার্থ, সার্বভৌমত্ব, স্বাধীনতা। একেবারেই। আপনি টেকনোক্রেট মন্ত্রীর কথা বলেছিলেন, আমরা দেখলাম এই উপদেষ্টা পরিষদে ছিলেন একজন খলিলুর রহমান, তিনি টেকনোক্রেট মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। ধারণা করা হচ্ছে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, এটা ধারণা করা হচ্ছে। পোর্টফোলিও যেহেতু এখনও বন্টন হয়নি, আমরা এই অনুষ্ঠান যখন আমরা করছি তখন এখনও বন্টন হয়নি, হয়তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আপনার কাছে কি মনে হয়, এইটা কি গুড চয়েস হলো কিনা? উত্তরটা এত বেশি জটিল এবং এত বেশি বিতর্কমূলক হবে, তবু আমি দিব। এটা এক মন দুধে এক ছটা চানা যেমন দুধটাকে নষ্ট করে ফেলে, আজকের মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেললো এই লোকটার অংশগ্রহণ করতে। তার মানে প্রমাণ হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের মদদে এই বর্তমান বিএনপি ক্ষমতায় আসছে। Here is the link. অন্তর্বর্তী সরকার সহযোগিতা করেছে বিএনপিকে ক্ষমতায় আসতে, তার লিঙ্ক হলো এই ডক্টর খলিলুর রহমান, এবং এই লিঙ্কের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারও টিকে থাকলো এবং বিএনপিও টিকে থাকলো, এবং এই অন্তর্বর্তী সরকারের স্বার্থ সমস্যা দেখার জন্য তাকে এই মন্ত্রী ঢুকানো হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এটা জাতি বর্তমান নেতৃত্বের কাছে প্রত্যাশা করে নাই। এটা একটা কম্প্রোমাইজ হয়ে গেছে এবং ওপেন নেকেড কম্প্রোমাইজ হয়ে গেছে। এটা খুব দৃষ্টিকটু কম্প্রোমাইজ হয়ে গেছে। এই কম্প্রোমাইজটা আজকের এই সরকারকে অবশ্যই আগামী দিনে প্রশ্নবিদ্ধ করবে এবং তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। মিস্টার খলিলুর রহমান এমন কোনো ব্যক্তি নয় যাকে ছাড়া বাংলাদেশের সরকার চলতে পারবে না। এমন কোনো শূন্য স্থান বিএনপিতে নাই যে শূন্য স্থানটাকে পূরণ করার জন্য তাকে অত্যাবশ্যক। ইনি এমন কোন ব্যক্তিত্ব না, এমন কোন পারফরম্যান্স না, এমন কোন কি বলে প্রতিষ্ঠান নয় যে এই ব্যক্তির বিএনপিতে কোনো প্রয়োজন আছে। কিন্তু আজকে এই বিএনপির সরকারকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে কলুষিত করা হলো এবং মানুষ প্রশ্ন করবে বিভিন্ন দেশি বিদেশির স্বার্থ দেখার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের স্বার্থ, ভারত সরকারের স্বার্থ, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ, এই ত্রিপক্ষীয় শক্তির স্বার্থের একটা লিঙ্ক ডক্টর খলিলুর রহমান। এটা আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন, বাট বাস্তব সত্য জনগণের কাছে এটাই দাঁড়াবে। এবং আমরা মনে করি এই কম্প্রোমাইজটা জনগণের সার্বভৌমত্ব স্বার্থের পরিপন্থী হয়েছে। এটা করা উচিত হয় নাই, এটার জন্য আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। একেবারে বাংলাদেশের সামনে, এই নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আগামী দিনগুলোতে। একটা চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে বিচার বিভাগ, আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য বা অর্থনীতি, দ্রব্যমূল্য একসঙ্গে যদি বলি, আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ডিপ্লোমেসি বা কূটনীতি। আমরা যদি ছোট ছোট করে প্রথম আলোচনা করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন? পুলিশ নেই, মেরুদণ্ড ভাঙ্গা। দেখেন, চ্যালেঞ্জ বলে কোনো সরকার নাই। কোনো সরকার কখনো কোনো কিছু চ্যালেঞ্জ মনে করে না। দিস আর দ্য রুটিন ওয়ার্কস। একটা থানা আছে, ওসিকে বলতে হবে এখানে আইন শৃঙ্খলার অবনতি হবে না, ম্যাটার ফিনিশড। এটা ওসির দায়িত্ব, হোম মিনিস্টার দায়িত্ব না, কিন্তু তাকে বলতে হবে। একইভাবে অর্থ মন্ত্রণালয় তার অর্থনৈতিক বিভাগে এনবিআর কে বলতে হবে তুমি রেভিনিউ কালেকশন এন্ড এক্সপেন্ডিচারে ডিসিপ্লিন আনতে হবে। এটা মন্ত্রণালয় আনবে না,
এটা এনবিআর আনবে, কিন্তু এনবিআর কে বলতে হবে যে তুমি এটার মধ্যে শৃঙ্খলা আনবা। এখানে বিচার মন্ত্রী যিনি হবেন তাকে এই দেশের বিচার দিতে হবে না, কাউকে বিচার করবে না, কাউকে জেল দিবে না, জুলুম দিবে না, কিন্তু তাকে বলতে হবে যে ন্যায় বিচার থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয়। এখানে কাউকে জাল ফাঁসি দেওয়ার কথা বলার দরকার নাই, খালি বলে দিতে হবে যে কোনো মানুষ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। তাহলে ইলিগাল অ্যারেস্ট বন্ধ হয়ে যাবে, ইলিগাল জামিন দেওয়া বন্ধ হয়ে যাবে। কারণ ন্যায় বিচার চেয়েছি আমি, সে যদি ন্যায় বিচারের পক্ষে জামিন হয় পাবে, আর অপরাধী হয়েছে তাকে বিচার করতে হবে, এটা তো ন্যায় বিচার। কাজে এখানে কোনো চ্যালেঞ্জ নাই, এখানে হলো দিক নির্দেশনা। স্বরাষ্ট্রমন্ত্রীর থানা বানানোর দরকার নাই, থানা অলরেডি আছে, কিন্তু সেখানে তিনি ওসিকে ফোন করবেন না, কাউকে ছাড়ো, কাউকে ধরো, এই মামলা নাও, এইটা নিও না, এই মামলা নাও, এই মামলা নিও না। ভেরি গুড, আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ফর এটা লিড করে দেওয়ার জন্য। এইখানে মন্ত্রিত্ব হবে নির্ভর করে সেটা তিনি কি আইন শৃঙ্খলা চান, এবং সেটা প্রতিটি বাংলাদেশের প্রতিটি অংশ থানার অধীনে। এই থানাকে ফাংশনাল করতে হবে। থানার উপরে এসপি গিয়ে ক্ষমতা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা হবে না। এসপি রাখবেন থানাকে রেশন খাওয়ানোর জন্য, বেতন দেওয়ার জন্য, তার ফেসিলিটেট করার জন্য, তার গাড়ির তেল আছে কিনা, তার গাড়ি আছে কিনা, সে ডিউটি করতে গেলে থানার পুলিশেরা টিএ দিয়ে পায় কিনা, এইগুলো দেখার জন্য এসপি। কাকে ধরবে, কাকে ধরবে না, কাকে ছাড়বে, কাকে ছাড়বে না, এটা বলার জন্য এসপি না। এটা ইলিগাল অর্ডার, আনলফুল অর্ডার, এইটাকে বন্ধ করতে হবে। ল অ্যান্ড অর্ডার 24 আওয়ার্সের মধ্যে ঠিক হয়ে যাবে, এটা কোনো চ্যালেঞ্জ না। জাস্ট ওসিকে ব্যাকওয়ার্ড টেলিফোন কেটে দেন, ওসি তার কাজ করবে, না করতে হলে স্যাক হিম, পুট হিম ইন জেল। তোমার কেন আইন শৃঙ্খলা অবনতি হলো, দায়বদ্ধ করেন ওসিকে, চ্যালেঞ্জ কিছু নাই। অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে বলেন তুমি সুদ খাওয়ার জন্য বসো নাই, বাংলাদেশের ব্যাংকের অবৈধ সকল ইনকাম বন্ধ করেন। আপনি সুদ বাড়াবেন, আর সুদের আয় থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরকে 10টা 12টা বোনাস দিবেন, আবার বলবেন দেশে অর্থ ডিসিপ্লিন নাই। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা কি করে 10টা 12টা বোনাস পায়, যেখানে ব্যাংকের লোকেরা সারাদিন চাকরি করে একটা বোনাস পায় না, যেখানে কোম্পানির কর্মচারীরা সারাদিন পরিশ্রম করে, শ্রমিকরা পরিশ্রম করে একটা বোনাস পায় না। সেখানে আপনি উচ্চ মূল্য হার বৃদ্ধি করছেন সুদ নীতি দিয়ে। সুদ নীতির সঙ্গে যে কোনো দ্রব্যমূল্যের দাম মূল্য সরাসরি সম্পৃক্ত, মুদ্রাস্ফীতি সরাসরি সম্পৃক্ত। আর সেখানে বাংলাদেশ ব্যাংকে আপনি 10টা 12টা বোনাস দেন তাদের কর্মচারীদেরকে দিয়া, কারণ আপনি সুদ বাড়াইয়া এই আয়টা বাংলাদেশ ব্যাংকের হয়ে যায়, আয়টা জনগণের হয় না। বাংলাদেশ ব্যাংকের কোনো আয় হতে পারে না। বাংলাদেশ ব্যাংক কোনো আয়কারী অর্গানাইজেশন হতে পারে না। এটা সরকারের পক্ষে মুদ্রা তহবিল সংরক্ষণ করার জন্য, মুদ্রাকে বিকশিত রাখার জন্য করা হয়েছে। তার জন্য যা খরচ জনগণ দিচ্ছে, সরকার দিচ্ছে, তাকে বোনাস কিসের আবার? কাজে এইটা বন্ধ করেন, অর্থনীতি প্রবৃত্তি দেখবেন উইল ট্যাকল ডাউন টু দ্য ডাউন, এভরিবডি নো যে নো, 2 নম্বরই করা যাবে না। কাজে এইখানে বাংলাদেশ ব্যাংকের রিফর্ম ছাড়া আপনি অর্থমন্ত্রীর সামনে চ্যালেঞ্জ একটাই, আর আমরা ট্যাক্স বাড়াই দিলে আয় বাড়বে এমন কথা নাই। ট্যাক্স যত বাড়াবেন আয় তত কমবে, কারণ মানুষ তখন ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। আর ট্যাক্স যত কমাবেন, মানুষ নিজের দায়িত্ব থেকে ট্যাক্স দেবে। কারণ প্রতিটা মানুষ জানে রাষ্ট্র চালানোর জন্য খরচের প্রয়োজন আছে, কিন্তু ট্যাক্স বাড়িয়ে কোনোদিন অর্থনীতিকে ভালো করা যায় না। এটা যদি বিদেশের কোনো আয় আসতো তাহলে হতো। আমি তো রেমিটেন্সের উপর ট্যাক্স বসাতে পারবো না, কিন্তু রেমিটেন্স আনতে হলে আমাকে একটা স্ববিরোধী কাজ করতে হবে, আমার ডলারের দাম বাড়াইতে হবে। তা আমি ডলারের দাম বাড়াইলে আমার বিদেশি যে রেমিটেন্স তাদের লাভ হবে, কিন্তু জনগণের কি লাভ হবে? জনগণের মুদ্রাস্ফীতি বেড়ে গেল, মূল্যস্ফীতি বেড়ে গেল। কাজে রেমিটেন্সের আয়ের জন্য আমার ডলারের মূল্য হার বাড়ানো যাবে না, এতে আমার ইম্পোর্ট ক্ষতিগ্রস্ত হবে। আমার এক্সপোর্টের জন্য আমি ডলারের মূল্য বা বিদেশি মুদ্রা মূল্য হার বাড়াতে পারবো না। অর্থনীতির সহজ ফর্মুলা আনতে হবে, আমাকে আমার বৈদেশিক মুদ্রা বিনিময় হার কমায় আনতে হবে, তাহলে আমার দেশের মূল্যস্ফীতি কমে যাবে, আমার দেশের মুদ্রাস্ফীতি কমে যাবে, এবং তাতে জনগণের জন্য
সহজ হবে, জনগণ আরাম পাবে। একদম। আপনি বিচার বিভাগের কথা তুলছিলেন, আমি বলছিলাম বিচার বিভাগ একটা চ্যালেঞ্জ। আসিফ নজরুল বিচার বিভাগকে একদম শেষ করে দিয়েছেন। তিনি তার নির্দেশে সব ধরনের জামিন বন্ধ। আপনার নিশ্চয়ই মনে আছে, এখানে বসেই আপনি বলছিলেন এই ছেলেটার আর বউ বাচ্চার লাশ কেন ফটকে যাবে। এই এই দায়ে তো আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। না, আসিফ আমি আমি প্রশ্নটা করে ফেলি, একটা এক্সাম্পল বললাম, এই দায় তো উনি এড়াতে পারবেন না, আইন উপদেষ্টা ছিলেন। আসিফ নজরুল টোটালি জামিন বন্ধ করে দিয়েছিলেন, যে কোনো জামিন হবে না। তো এই যে লাখ লাখ লোক কারাগারে বন্দী, কেউ হয়তো দল করার অপরাধে, কেউ হয়তো মামলার আসামি, নানা কারণে, তো এই সরকারের কাছে তো বিচার বিভাগ একটা বড় মানে ইয়ে হয়ে দাঁড়িয়েছে, কি বলে এটাকে। যে আপনি সুন্দর কথা বলেছেন, যে ইঙ্গিতটা দিয়েছেন, ইঙ্গিতটা খুব পরিষ্কার। এটাকে ঘোরায় ফেরায় হয়তো আসিফের প্রতি আপনি এখনো ভীত হচ্ছেন, ভয় হচ্ছেন। আমি মনে করি আসিফকে আইনের আওতায় এনে বর্তমান সরকার জনগণের সামনে প্রমাণ করতে হবে যে এই সরকার আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কারণ আসিফ নজরুল এই দেশে মব জাস্টিসের প্রচলন করেছে। আসিফ নজরুল বিনা বিচারে হাজার হাজার মানুষকে বছরের পর বছর, মাসের পরে মাস জেলে আটকায় রাখার একটা রীতি প্রচলন করেছে, যেখানে সংবিধানে পরিষ্কার লেখা আছে বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না, সেখানে সে মাসের পর মাস আটক রেখে, ওদের সংবিধান তো সাসপেন্ড করা হয়নি, স্থগিত করা হয়নি, এই সংবিধান অধীনে সরকার ছিল। ফলে আসিফ নজরুল এই দেশে অনেক বেআইনি কাজের দায় এড়াইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তাকে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বিশ্বাস করতে পারবে না নতুন সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং আইনকে তার আপন গতিতে চলতে দিবে। কাজে আপনি যে পয়েন্টটা বলেছেন, আসিফ নজরুল বিপ্লবকে ধ্বংস করেছে। 5ই অগস্টের বিপ্লব, জুলাই বিপ্লবকে ধ্বংস করার জন্য যদি একজন ব্যক্তিকে দায়ী করেন, সেটা হচ্ছে আসিফ নজরুল। সে তার নিজের পদের জন্য, নিজের ক্ষমতার জন্য সে ষড়যন্ত্র করে, বিভিন্ন লোকের সঙ্গে ষড়যন্ত্র করে এই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে তো বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায় নাই, মানুষ চেয়েছিল বিপ্লবী সরকার। আজ যদি বিপ্লবী সরকার আসতো, তাহলে এই প্রত্যাশা জনগণের আরো 1 বছর আগেই পূরণ হয়ে যেত। এই দেশের অর্থনীতি বলেন, সামাজিক অবস্থা বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিচার ব্যবস্থা বলেন, সবকিছু গত 5ই আগস্ট, গত আগস্ট মাস থেকে 2024 সনের আগস্টের পরে ঘুরে দাঁড়িত। এই 25 সনটাকে একটা বন্ধা বছর আমাদের চালাতে হতো না। কাজে আসিফ নজরুল অনেক কিছুর জন্য দায়, এবং তার সে দায়বদ্ধতা, তাকে সে দায় নিতে হবে। কে তাকে দায়বদ্ধ আওতায় আনবে সেটা দেখার জন্য জনগণ অপেক্ষা করছে। তার মানে আপনি আশা করছেন এখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে নতুন সরকার আমলে? এটা টু আর্লি, অনেক অগ্রিম কথা হয়ে যাবে। এটা নির্ভর করবে আমি বিচারকদের কতটুকু স্বাধীনতা দিব, এই সরকার বিচারকদের উপরের প্রভাব কতটুকু কমায় নিয়ে আসবে। এই সরকার যদি আবার দলীয় লোকদেরকে দিয়ে বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে কোনোদিন ন্যায় বিচার ফিরে আসবে না। বিচারক ভালো কি মন্দ সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু সে ভালো বিচার করে কি না এইটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। কোনো বিচারক খারাপ বিচার করে বিচারকের পদে থাকতে পারবে না, এই প্রচলনটা আনতে হবে। বিচারককে ভালো বিচার করতে হবে, তিনি নিম্ন আদালতের বিচারক হোক আর আমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক, ওনার বিচার ভালো কিনা, উনি দেখতে সুন্দর, কথা ভালো বলে, এটা আমার বিবেচ্য বিষয় না। উনি ভালো ফ্যামিলির লোক, উনি অমুক জেলার লোক, সেটা বড় কথা না। উনি বিচার ভালো করে কি না, এইটার উপর নির্ভর করবে বিচার আগামী দিনের মানুষের আস্থা এবং বিচারের প্রতি মানুষের। খুবই পরিষ্কার। শেষের দিকে চলে আসছি। ডিপ্লোমেসি বাংলাদেশ এখন আমরা যদি বলি, ফার্স্ট অফ আপনি একদিন বলছিলেন যে, এখানে বসেই বলছিলেন যে এই ভারতের সাথে আমরা যুদ্ধ করতে যাব না, আমি আমার অধিকারগুলো সমভাবে আদায় করে নেব, তার সম্মানের সাথে আদায় করে নেব, যার যার জায়গায় সম্মান থাকবে। বাংলাদেশের সাথে গত 18 মাসে ভারতের সম্পর্ক তলানিতে, এবং ভারত বারবার বলছিল যে আমরা একটা রাজনৈতিক সরকারের অধীনে সম্পর্কটাকে, আমরা রাজনৈতিক সরকারের অপেক্ষায় রাজনৈতিক সরকারের সাথে সম্পর্কটা ইয়ে করতে চাই, আবার সুসংহত করতে চাই। এখন
এই ভারতের সাথে সম্পর্ক কেমন হবে আর ডিপ্লোমেসিটাই বা কেমন হবে? আমরা সবাই বলেছি যে কারা ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, কারা ভারতের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। যেই দল আজকে 2/3 মেজরিটি নিয়ে পাশ করেছে, আমার দল পরাজয় বরণ করলে আমি বলবো এই দুই দল কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা প্রকাশ্যে বলেছে। এই বড় দল কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে পরিষ্কার বলেছে। ওই দলকে যেহেতু জনগণ ভোট দিয়েছে, ফলে এই দেশের জনগণ ভারতের বিরুদ্ধে এটা আর ধূপের টিকে না। এটা যদি আমরা কেউ করতে যাই, আমাদের রিকনসাইল করতে হবে, আমাদের জিনিসটা পূর্ণ বিবেচনা করতে হবে। এই দেশের জনগণ এইবারে নির্বাচনের মাধ্যমে স্পষ্ট রায় দিয়েছে, বাংলাদেশের জনগণ কোন অবস্থাতে ভারত বিরোধী নয়। আমি হতে পারি, আমার বন্ধু বান্ধব হইতে পারে, আমার পারিপার্শ্বিক হতে পারে, কিন্তু জনগণ পরিষ্কার রায় দিয়েছে। কারণ তাহলে তো ওই দল জয়লাভ করার কথা না, কারণ সবাই জানে যে ওই দল ভারতের মদত পুষ্ট হয়ে ভারতের আশীর্বাদ নিয়েই বাংলাদেশে আসছে। ওই দলের প্রধান যখন বলেছে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না, আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য লাগবে, তখন সবাই বলেছে ভারত আমেরিকার সিদ্ধান্তেই তিনি এই দেশে আসছেন। তো উনার দল যখন জয়লাভ করেছে, তার মানে এই যারা উনাকে ভোট দিয়েছে তারা কেউই ভারত বা আমেরিকান বিরোধী নয়। কাজে এই বিষয়গুলো পরিস্থিতি, এটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, জনগণের ভোটের ধরন যখন না বদলবে, জনগণ যদি ভারত বিরোধী চক্রকে গোষ্ঠীকে ভারত রাজনৈতিক দলকে ভোট না দেয়, বিজয় না করে, তাহলে এই ন্যারেশন চেঞ্জ হবে না। এটা ব্যক্তির ন্যারেটিভ হতে পারে, আমাদের কিছু সমষ্টিগত লোকের হতে পারে, কিন্তু সামষ্টিক না একেবারেই। কাজে এইখানে ভারতের সঙ্গে সুসম্পর্ক ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে করবে। কারণ আমরা কিন্তু গ্লোবাল পলিটিক্সের পার্ট হলে আমরা মাঠে মারা যাব। এমনকি রিজিওনাল পলিটিক্স আমাদের ইনভলভ হওয়া দরকার নাই। আমাদের উচিত 1-to-1 পলিটিক্স, কারো কাছ থেকে নিব, কারো কাছ থেকে দিব, নিজের স্বার্থ সংরক্ষণ করে, এবং যার কাছ থেকে নিব তারও স্বার্থ সংরক্ষণ করে ওই নন সিচুয়েশনে আমাদের ডিপ্লোমেসি হবে। আমরা রিজিওনাল কনফ্লিক্টে যাব না, আমরা গ্লোবাল কনফ্লিক্টে যাব না, আমরা কারো পক্ষ নেব না। অত্যন্ত একেবারেই দরিদ্র দেশ, কাজে আমাদের এখানে এই সরকার এই তার পররাষ্ট্রনীতি যদি সফল করতে পারে, তাহলে ভারতের সঙ্গে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক আসবে, এটাই স্বাভাবিক। আর চীনের সঙ্গে একটা বাণিজ্যিক সম্পর্ক থাকবে, এটা কেউ পরিহার করতে পারবে না, কেউ চেঞ্জ করতে পারবে না, এটা ন্যাচারাল হয়ে গেছে। চীনের অর্থনৈতিক স্বার্থ বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ একত্রে মিশে গেছে, এটাকে কেউ ডিফার করতে পারবে না। কাজে এখানে এই ত্রিশক্তির সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক থাকবে, এটা বদলানোর কারো সাধ্য নেই, এবং বর্তমান সরকার ও দক্ষতার সঙ্গে সেটা সফল করতে পারবে বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আখতার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসছি আবারও আগামীকাল সন্ধ্যা 7টায় থাকবো আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধানে থাকবেন। শুভ সন্ধ্যা।